বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার স্বপ্ন আমার দেশ, বাংলাদেশ। আমার স্বপ্ন আমার দেশ, এবি পাশি দিচ্ছে ডাক, ঈদুল পাখি উড়ে ডাক, এবি পাশি। বিসমিল্লাহির রহমানির রহিম। পোতাজিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজকের এই উঠোন বৈঠকে উপস্থিত এবি পার্টি শাহজাদপুর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক, উপস্থিত শাহজাদপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জিতু বিশ্বাস, উপস্থিত অত্র এলাকার মা বোন মুরব্বিয়ান একরাম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে সংবাদ ছিল যে আজকের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল আপনাদের প্রাইমারি স্কুলের মাঠে, এবং অত্র এলাকার অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেছিলেন যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে এবি পার্টির সাথে যুক্ত হতে চান, একটা নতুন রাজনীতির বক্তব্য তারা শুনতে চান। দুর্ভাগ্যজনকভাবে সত্য, আমরা আজকে প্রাইমারি স্কুলের মাঠের ওই প্রোগ্রামটি প্রাইমারি স্কুলে করতে না পারি আজকের এই বাসায়, একজনের বাসার উঠানে আমাদের করতে হচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা ছিল যে আমি যেহেতু একজন নতুন প্রার্থী, আমার দলও হচ্ছে বাংলাদেশের নতুন দল, এখানে বাংলাদেশের এখনকার সময় যারা সবচেয়ে বড় দল দাবি করে বিএনপি, তারা এখানে অনেক শক্তিশালী। আমার ধারণা ছিল এখানে আরো অনেক শক্তিশালী দলের মধ্যে একটা হচ্ছে জামাত ইসলাম। তো এত বড় 2-3টা দল থাকার পরেও আমার মতো একটা লোকের সমাবেশে বা জনসংযোগে বাধা দিতে পারে কেউ, এটা আমি ধারণা করতে পারিনি। আমি একটু আশ্চর্য হলাম যে আমাদের এই পোতাজিয়া ইউনিয়নের এই অঞ্চলে আসলেই কি বিএনপি খুব বড় গুরুত্বপূর্ণ দল? আসলেই কি জামাত খুব বড় গুরুত্বপূর্ণ দল? নাকি এখানে এখনো পর্যন্ত আওয়ামী লীগই সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হয়ে আছে? সেটা একটু দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে বোধহয় মনে হয় এখন। আপনাদেরকে আমি খুব বেশি কথা বক্তব্য দিতে চাই না। আমার নাম আনোয়ার সাদাত টুটুল, আমার গ্রামের বাড়ি হচ্ছে, আমার জন্ম হচ্ছে ধীরপুর সোনাতুনি। আমরা কিন্তু চরের মানুষ, চেনেন তো সোনাতুনি ইউনিয়ন, নাম শুনছেন? সোনাতুনি ইউনিয়নটা হচ্ছে শাহজাদপুরের শেষ প্রান্ত, যমুনা নদীর ভিতরে অবস্থিত। যমুনা নদীর ওই চরে আমাদের জন্ম, এবং আমার দৃঢ় বিশ্বাস আমার মতো যমুনা নদীর চরে যাদের জন্ম, সেখানে যে পরিমাণ শিক্ষিত লোকের হার আছে, সেখান থেকে যত মানুষ দেশের বিভিন্ন জায়গায় চাকরি করে, শাহজাদপুরের বহু গ্রাম আছে, সেই সমস্ত গ্রাম থেকে এত পরিমাণ শিক্ষিত মানুষ বাংলাদেশের বিভিন্ন শহরে এখনো চাকরি করতে পারে না। বিভিন্ন দলের সরকার ক্ষমতায় আসছে, আমরা বিগত 50 বছর যাবৎ দেখছি এই বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, এই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসছে, এই বাংলাদেশে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, এই বাংলাদেশে কম বেশি সবাই বলে যে জামাত ক্ষমতায় ছিল না। কিন্তু আমি বলি জামাতও বিএনপির সাথে আংশিকভাবে একসময় ক্ষমতায় ছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশে জামাত ক্ষমতায় ছিল।
তারও আগে আমাদের দেশের অনেকেই হয়তো জানে না, অনেকেরই হয়তো সরেও নাই। যখন 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়, সেই সময় কিন্তু বাংলাদেশের যে প্রাদেশিক পরিষদ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের যে সরকার, সেই সরকারেও কিন্তু জামাত ইসলামী ক্ষমতায় ছিল এবং তার 3 জন মন্ত্রী ছিল। আপনারা জানেন এটা? জানেন না। কাজেই প্রত্যেকেই ক্ষমতায় কম বেশি ছিল এবং আমরা দেখছি এই 50-60 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামে, মহল্লা থেকে মহল্লায়, পাড়ায় থেকে পাড়ায় একটা জিনিসই বৃদ্ধি পাইছে, সেটা হলো সন্ত্রাস, সেটা হলো হানাহানি, সেটা হলো মারামারি এবং ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি। আমার মনে হয় যে এই 20-30 বছর আগেও বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি ছিল না। এখন যে পরিস্থিতি, তার কারণ হয়েছে রাজনীতির নামে একটা প্রতিহিংসাপরায়ণ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এখন যাদের বয়স 50-60 বছর আছে, তারা খুব ভালোভাবে বলতে পারবেন, আগে গ্রামে মানুষ বিভিন্ন রাজনৈতিক দল করত, বিভিন্ন দলের প্রোগ্রাম হইতো, বিভিন্ন দলে ভোট হইতো, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিবে এই ধরনের পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ছিল না। এক ভাই আরেক ভাই সম্পত্তি দখল করবে এই ধরনের পরিস্থিতিও বাংলাদেশে খুব কম ছিল। বিশেষ করে বিগত প্রায় 15-20 বছর যাবৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে এতটা খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এখন ঘরের এক ভাই এক দল করে, আরেক ভাই আরেক দল করে এবং তাদের মধ্যে এক ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি শুরু হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা কি এটা চাই নাকি ভাই? আমরা ঘরে ঘরে দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো আমরা চাই না। আমরা আজকে বলতে চাই, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে এই ধরনের হিংসা, বিদ্বেষ, হিংসাত্মক। বাংলাদেশে আমরা দেখেছি জবরদখলমূলক ভাবে এরশাদ 10 বছর ক্ষমতায় ছিল, বিভিন্ন ভাবে বিএনপিও ক্ষমতায় ছিল। বিশেষ করে বিগত 15 থেকে 16 বছর যাবৎ ভোটারবিহীন ভাবে রাতের ভোটে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় ছিল। কিন্তু আজকে আওয়ামী লীগ করি এই কথা বলে বাজারে ওঠার মতো কোনো লোক নাই। আছে ভাই? নাই। এখনো যারা নিজেদের রাজনৈতিক শক্তিকে, নিজেদের রাজনৈতিক দলের শক্তিকে চাঁদাবাজি, দখলবাজি অথবা নানা ধরনের ষড়যন্ত্র করে জনগণের অধিকার হরণ করার চেষ্টা করছেন, তাদেরও পরিণতি বাংলাদেশে ভালো হবে না, শাহজাদপুরেও ভালো হবে না ইনশাল্লাহ। আমরা বলতে চাই, অনেকেই মনে করেন আমাদের রাজনৈতিক দল বোধহয় দুর্বল, অনেকেই মনে করেন আমাদের রাজনৈতিক শক্তি দুর্বল। এবি পার্টি একটা নতুন দল, টুটুল সাহেব একটা নতুন লোক, শাহজাদপুরে এসেছে, ধমক দিলেই বোধহয় পালিয়ে চলে যাবে, এখানে বোধহয় তারা প্রোগ্রাম করতে পারবে না, বিভিন্ন এলাকায় হয়তো ভোট চাইতে পারবে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের রক্তে চরের রক্ত, আমাদের মাটি হলো চরের মাটি। আমরা যেখানে থাকি, যেখানে অবস্থান করি, সেখানে আমরা জয় করে তারপরে ঘরে ফিরি। আমাদের চরে, আমাদের নদীতে যেখানে জন্ম, ভয় বলে কোনো শব্দ নদী থেকে বের হয় না। আমরা অন্যান্য রাজনৈতিক দলকে বলতে চাই, কোন রকম রাজনৈতিক বিদ্বেষ, প্রতিহিংসা করে আমাদেরকে আপনারা রুখতে পারবেন না। আরো স্পষ্টভাবে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় নাই। বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। আপনারা জানেন 1400 শহীদের রক্তের বিনিময়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। 20,000 মানুষ আহত হয়ে হাসপাতালে এখনো ভর্তি আছে।
আমি নিজেও এই গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। আমরা শেখ হাসিনার বন্দুকের গুলির সামনে কখনো দৌড়াইয়া পিছু হটি নাই। শেখ হাসিনার বন্দুকের গুলির সামনে যেহেতু পিছনে যায় নাই, অন্য কারো বন্দুক আমাদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে না। এখনো এত বড় ক্ষমতা কারো হয় নাই। যারা হাসিনার বন্দুকের সামনে দাঁড়াতে পেরেছে তাদেরকে অন্য কোন বন্দুক দিয়ে রোখা যাবে। আমি এসেছিলাম, আমি শাহজাদপুরের প্রত্যেকটি নাগরিকের ঘরে ঘরে যেতে চাই। আমি শুনতে চেয়েছিলাম শাহজাদপুরের মানুষের সমস্যা কি, শাহজাদপুরের মানুষের সুবিধা কি, শাহজাদপুরের মানুষের অসুবিধা কি, কোথায় তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে কিনা, কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিনা, অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটাই আমাদের জানার উদ্দেশ্য ছিল। আমরা এখানে কোনো হুমকি ধামকি রাজনীতি করতে আসি নাই। আমরা এখানে কারো সাথে মারামারি করতে আসি নাই। আমরা এখানে কারো হুমকি ধমকি শুনতেও আসি নাই। আমরা এসেছি প্রত্যেকটা গ্রামের মানুষের এমন সমস্যা বাংলাদেশে রয়েছে যে সমস্যার সমাধান করার কম বেশি সুযোগ এখনো আমাদের হাতে আছে। ইনশাল্লাহ আগামীতে যে সরকার ক্ষমতা আসবে সেই সরকারও আমাদের কথাই সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ। যারা এখন মনে করছেন তারাই ক্ষমতা দখল করবেন, সেটা আগামী দিনে একটা দুঃস্বপ্ন হতে পারে। আপনারা দেশের পরিস্থিতি দেখে বুঝতেছেন না দেশ কোথায় যাচ্ছে? দেশের পরিস্থিতি দেখে বোঝেন না দেশ কোথায় যাচ্ছে? কাজেই ক্ষমতার বাহাদুরি করবেন না। ক্ষমতার বাহাদুরি করে কেউ টিকতে পারে নাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমাদের এই শাহজাদপুরে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক এলাকা। ভাই, বাংলাদেশে শাহজাদপুরের চেয়ে বড় ব্যবসা বাণিজ্য করার মতো কোনো এলাকা নাই। শাহজাদপুরের হাট বাংলাদেশের সবচেয়ে বড় একটা দুইটা কাপড়ের হাটের মধ্যে একটা, যদি 1 নাম্বার না হয় 2 নাম্বার হবে, এত বড় একটা কাপড়ের হাট। আপনাদের বাড়ির পাশে বাগাবাড়ি বন্দর, আপনাদের বাড়ির পাশে ট্যাঙ্কলরি তেলের ডিপো, আপনাদের বাড়ির পাশে বিদ্যুৎ কেন্দ্র, আপনাদের বাড়ির পাশে একটা সিমেন্ট কারখানাও আছে। কি ভাই, আছে না? আপনাদের এলাকার কত মানুষ এখানে কাজ করে, আছে না? কত মানুষ? পুরো উত্তরবঙ্গের 16টা জেলার তেল এই বাগাবাড়ি ঘাট থেকে রিলিজ হয়। বাগাবাড়ি তেলের ডিপো থেকে পুরো উত্তরবঙ্গ, রাজশাহী এবং রংপুর বিভাগের 16টা জেলার তেল এই ডিপো থেকে যায়। অথচ আমরা দেখি বাগাবাড়িতে কোনো ট্যাঙ্ক লরির টার্মিনাল না থাকায় ট্যাঙ্ক লরির আলাদা যখন তেল নিতে আসে ঘন্টার পর ঘন্টা রাস্তায় জাম লেগে থাকে, মানুষ এই রাস্তাটা পার হতে পারে না। আমি এখনো দেখে আসলাম আপনাদের এই রাস্তার সামনে যে মোড়, এই মোড়ে একজন মানুষ সুস্থভাবে হেঁটে যেতে পারে না। এই মোড়ে যে অবস্থায় সিএনজি দাঁড়ায় থাকে, যে অবস্থায় ভ্যান দাঁড়ায় থাকে, যে অবস্থায় গাড়ি চলাচল করে, দোকানগুলোতেও মানুষ বসতে পারে না। অনেকেই তো ক্ষমতায় ছিলেন, বহুদিন ক্ষমতায় ছিলেন। এই শাহজাদপুরের মানুষের জন্য আপনারা কি করেছেন এই জনগণ তার হিসাব নিতে চায়। এখন আমরা বলতে চাই, শাহজাদপুর হচ্ছে বাংলাদেশের নাকি প্রথম শ্রেণীর একটা পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভা, সেখানে কোনো ড্রেনেজ সিস্টেম এখনো পর্যন্ত নাই। বৃষ্টি হলে শাহজাদপুর বাজার দিয়ে হাঁটা যায় নাকি ভাই? হাঁটা যায়? বৃষ্টি হলে শাহজাদপুরের বাজার দিয়ে হাঁটা যায় না। আপনারা জানেন শাহজাদপুরের রাস্তা দিয়ে যেমন হাঁটা যায় না, শাহজাদপুরের বাজার দিয়ে রিক্সা নিয়েও চলা যায় না, তেমনি ভাবে আপনারা যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা বেড়া, আরেকটা পার্শ্ববর্তী উপজেলা উল্লাপাড়া,
সেখানে দেখবেন 2টি বাস টার্মিনাল আছে। আমাদের শাহজাদপুরে কোনো বাস টার্মিনাল আছে ভাই? বাস টার্মিনাল আছে দেখছেন? রাস্তার উপর দাঁড়ায় মানুষকে বাসে উঠতে হয়, রাস্তার উপর দাঁড়ায় মানুষকে বাস থেকে নামতে হয়। এই শুধু দিলরুবা থেকে শুরু করে বিসিকের এই বাস টার্মিনাল পার হতে অনেক সময় আধা ঘন্টারও বেশি সময় চলে যায়। এই সমস্ত সমস্যা নিয়ে আমরা চাই যারা এখন নির্বাচন করছেন, যিনি বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. মুহিত সাহেব, উনি এই সমস্ত সমস্যা সমাধানের ওয়াদা করুক। আমরা চাই যিনি জামাতের পক্ষ থেকে নির্বাচন করছেন মিজানুর রহমান সাহেব, এনায়তপুর পর্যন্ত যে সমস্ত রাস্তা গেছে, একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি পাস করার মতো কোনো পরিস্থিতি নাই। এমন অবস্থা রয়েছে, একটা ব্রিজে ভ্যান উঠলে সিএনজি উঠতে পারে না, সিএনজি উঠলে ভ্যান উঠতে পারে না, এক পাশে দাঁড়ায় থাকতে হয়। 20 বছর যারা ক্ষমতায় ছিল তারা এই সমস্ত সমস্যার কোনো সমাধান করতে পারে নাই। তারা শাহজাদপুর পৌরসভাকে পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারে নাই, ইউনিয়নের মানুষদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে নাই। আপনারা দেখে থাকবেন আমেরিকার একটা প্রতিবেদন গত পরশু প্রকাশিত হয়েছে বাংলাদেশের পত্রপত্রিকায়, IRI এর একটা প্রতিবেদন। সেখানে লেখা হয়েছে বাংলাদেশের 40% মা বোনেরা হচ্ছে গৃহিণী, 40% মা বোনেরা হচ্ছে বাংলাদেশের গৃহিণী। গৃহিণীরা ভাই উপার্জন করতে পারে, আয় উপার্জন আছে গৃহিণীর, কিন্তু সে বাড়িতে যে কাজ করে কাজের কোনো মূল্য নেই, আছে কিনা? আছে। আমাদের মা বোনদের গৃহিণী হিসাবে তাদের যে কাজ, এই কাজের কোনো সম্মান, এই কাজের কোনো মজুরি কি আমরা দেই ভাই? দেই না। আমার দেখা মতে, আমার জানা মতে, একজন কৃষকের স্ত্রী সেও কিন্তু কৃষকের চেয়ে কম কাজ সে করে না। যেমন একটা পুরুষ ধান কেটে নিয়ে ঘরে নিয়ে আসে, উঠানে নিয়ে আসে, ধান বাইরে কে ভাই? বেশিরভাগ মহিলারাই কিন্তু ধান বাইরানো, ধান সিদ্ধ করা, ধান শুকানো, সকল কাজেই কিন্তু তারা অংশ নেয়। যদি আপনারা লেবারের মজুরি হিসাবে তাদের মজুরি হিসাব করতেন, কত করে দেওয়া লাগতো আপনারা বলেন। একজন মা বোনের যদি লেবারের মজুরি হিসাব করে টাকা দিতে হইতো, কেমন টাকা আপনাদের দেওয়া লাগতো বলেন। সেই অনুপাতে আমরা কিন্তু আমার মা বোনদের চাহিদা মোতাবেক কাপড় চোপড়ও আমরা ভালো দেই না। কাজেই আমাদের সমাজের অবহেলিত নারী, অবহেলিত মহিলাদের উন্নয়নে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমাদের মা বোনদের সম্মানে, বিশেষ করে যারা লেখাপড়া জানেন, তাদেরকে কিভাবে উন্নত জীবনযাপন করতে অভ্যস্ত করতে হয়, কিভাবে বাচ্চাদের মানুষ করাও কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ। আপনারা জানেন কিনা জানি না, এখন পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশে বাংলাদেশ থেকে একটা নতুন জনশক্তি রপ্তানির সুযোগ হয়েছে, সেটা হচ্ছে কেয়ার গিভার। কেয়ার গিভার বুঝেন তো? কেয়ার গিভার মানে হচ্ছে যে বাড়িতে বাচ্চাদের লালন পালন করে, অথবা বয়স্ক পুরুষ মহিলাকে যারা দেখাশোনা করে, এদেরকে বলা হয় কেয়ার গিভার, অনেকটা নার্সের মতো। এখন ইউরোপে, আমেরিকায়, জাপানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কেয়ার গিভার নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। তো আমাদের যারা কেয়ার গিভার, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তাদের কিন্তু স্বাস্থ্য সচেতন করতে হবে। তাদের আরো অনেক বিষয়ে সচেতনতার বিষয় আছে, যেগুলো আমরা যদি করি তাহলে আমাদের বাচ্চারা ভালো মানুষ হবে, তারা শিক্ষা দীক্ষা পাবে, লেখাপড়া শিখতে পারবে এবং দেশের জন্য কাজ করতে পারবে। আমরা যদি আমাদের মা বোনদেরকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত না করি, আমরা যদি তাদেরকে কাজের সুযোগ না দেই, আমরা যদি তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে কাজে না লাগাই, তাহলে আপনি বলেন, আমাদের মধ্যে কিন্তু অনেক মা বোন আছে যারা ইন্টারমিডিয়েট পাস, যারা ডিগ্রি পাস, অথচ তারা গৃহিণী, তারা কিন্তু সমাজে অবহেলিত জীবনযাপন করতেছে। এইটার কোনো পরিবর্তন হচ্ছে না।
তাদেরকেও কিন্তু আমাদের সামাজিক সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। আমি বক্তৃতা লম্বা করব না। আমি যেখানে যেখানে গিয়েছি সেখানেই ওই এলাকার সমস্যা সমাধানের একটা চেষ্টা আমি করেছি বলতে, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে, কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই, কম বেশি এই সরকারের উপদেষ্টা সচিব অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কম বেশি আমাদের দেখা করার সাক্ষাৎ করার সুযোগ আমাদের হয়। এই দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজে কথা বলার সুযোগ আমাদের হয়। আমি বক্তব্য লম্বা না দিয়ে আপনাদের কিছু কথা এখন আমি শুনতে চাই। আমাদের এই অঞ্চলের মা বোনেরা যেহেতু উপস্থিত আছেন, এই অঞ্চলের অনেক ভাইয়েরা উপস্থিত আছেন, আপনাদের এলাকার সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা নির্বাচনের আগে অথবা নির্বাচনের পরে এই বিষয় নিয়ে আপনাদের কিছু কথা বক্তব্য আমি শুনতে চাই এবং সেগুলো নিয়ে পরবর্তীতে আমি প্রয়োজনে এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। ভাই, আপনাদের এলাকায় কোনো সমস্যা আছে নাকি? আছে? আমাদের মা বোনেরাও যদি কোনো সমস্যা বলতে চান আমরা শুনে উত্তর দিতে চাই। আপনারা দয়া করে যদি সম্ভব হয় আমাদের এখানে এসে দু একজন কথা বলবেন, সুবিধা অসুবিধা কি সেটা বলবেন, আমরা শুনে নোট করব। আমরা বর্তমান সরকারের কাছে আপনাদের দাবি উপস্থাপনের চেষ্টা করব, অথবা যখনই নির্বাচন হবে নির্বাচিত সরকারের কাছে আমরা এই দাবি উপস্থাপন করব। তো সবাইকে ধন্যবাদ। যারা সমস্যা নিয়ে কথা বলতে চান দয়া করে সামনে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য, কোনো প্রশ্ন, কোনো সমস্যা সমাধানের কোনো বিষয়ে যদি থেকে থাকেন তাহলে সরাসরি কথা বলতে পারেন। কি ভাই, কথা বলার সমস্যা নাই বোঝা গেছে? তাহলে কি সমস্যা আছে বলেন। নোট করেন।